হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছো। ক্লাস 10-এর জিওগ্রাফির যে প্রথম অধ্যায় বহির্জাত শক্তি ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই প্রথম অধ্যায়ের সেকেন্ড পার্ট, যেটা নদীর বিভিন্ন কাজ, সেই নদীর বিভিন্ন কাজ সম্পর্কে আজকে আলোচনা করব। নদীর বিভিন্ন কাজ সম্পর্কে আলোচনা করার আগে আমাদেরকে নদীর সম্পর্কে জানতে হবে। নদী সম্পর্কে কিছু টার্মোলজি আমি এখানে লিখে নিয়েছি। প্রথমেই নদীর সংজ্ঞা, তারপর ধারণ, অববাহিকা, উৎস ও মোহনা, নদীর উপত্যকা, নদী অববাহিকা এবং জলবিভাজিকা। এই কটা পয়েন্ট আমাদেরকে প্রথমে জানতে হবে। প্রথমে দেখো নদীর সংজ্ঞা। নদী কাকে বলা হয়? যখন উচ্চভূমি থেকে বরফ গলা জল বা বৃষ্টির জল বা প্রস্রবণের জলে পুষ্ট হয়ে জলাধারার স্বাভাবিক সুনির্দিষ্ট খাতের মধ্যে দিয়ে ভূমির ঢাল অনুসরণ করে প্রবাহিত হয়ে সাগর, মহাসাগর বা হ্রদ বা অন্য কোনো জলাশয়ে মিশে তাকে নদী বলা হয়। তাহলে দেখো, কোথাও একটা উচ্চ পার্বত্য অঞ্চল থেকে নদী বিভিন্ন বরফের দ্বারা পুষ্ট, বরফ গলা জল দ্বারা পুষ্ট বা বৃষ্টির জল বা প্রস্রবণের জল দিয়ে পুষ্ট হয়ে নদী প্রবাহিত হয় একটা নির্দিষ্ট খাত দিয়ে ভূমির ঢাল অনুসরণ করে। যখন কোনো জলধারা প্রবাহিত হয় তখনই তাকে বলা হয় নদী বা রিভার। এবার ধারণ অববাহিকা দেখো। ধারণ অববাহিকা কি? যখন উৎস অঞ্চলে যখন নদীর সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, নদীর সৃষ্টি হওয়ার আগে নদীটা কিভাবে সৃষ্টি হচ্ছে? উৎস অঞ্চলে বিভিন্ন ঝর্ণা বা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা একত্রে যখন মিলিত হয়ে তো একটা নদীর সৃষ্টি হয়, মূল নদীর সৃষ্টি হয়। ঠিক আছে, এই যে নদীর উৎস বা তথা পার্বত্য অঞ্চল অধিকার করে যে অববাহিকাটা থাকে, এটাকেই বলা হয় নদী অববাহিকা বা ক্যাচমেন্ট বেসিন। যেখানে নদীর উৎস অঞ্চল বা যেখানে নদীর সৃষ্টি হচ্ছে, এই যে টোটাল অঞ্চল, এই অঞ্চলটাকে বলা হয় ধারণ অববাহিকা বা ক্যাচমেন্ট বেসিন। এবার দেখো, উৎস ও মোহনা, যেখানেই নদীটা পর্বত্য অঞ্চলে সৃষ্টি হচ্ছে এটাকে বলা হয় উৎস অঞ্চল। যেখান থেকে নদীর সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হয় উৎস অঞ্চল। আর যেখানে নদী মোহনায় গিয়ে, সমুদ্রে গিয়ে মোহনায় মিলিত হচ্ছে, এটাকে বলা হয় মোহনা। এখানে উৎস অঞ্চলে সৃষ্টি হচ্ছে তাই এখানে উৎস, আর এখানে যেখানে মিলিত হচ্ছে কোনো জলাধারা বা সমুদ্রে, সেটাকে বলা হয় মোহনা। এবার নদী অববাহিকা। নদী অববাহিকার আগে দেখো নদী উপত্যকা। যে খাত দিয়ে নদী প্রবাহিত হচ্ছে সেটাকেই বলা হয় নদী উপত্যকা। ঠিক আছে, দেখো উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর বিভিন্ন উভয় তীর, এটা একটা তীর, এটা একটা তীর, নদী দুই তীরের মিডিলে যে মধ্যবর্তী যে দীর্ঘ খাত দিয়ে নদী প্রবাহিত হয়, এটাকেই বলা হয় নদী উপত্যকা। এবার দেখো নদী অববাহিকা। নদী অববাহিকা কি? ধারণ অববাহিকা তো জানলাম, এবার নদী অববাহিকা। প্রধান নদী, কোনো প্রধান একটা নদী, সে নদী, তার উপনদী, যে নদী মূল নদীতে এসে মিলিত হয় সেগুলোকে বলা হয় প্রধান নদীর উপনদী। আর যে প্রধান নদী থেকে যে নদী বিভক্ত হয়ে বেরিয়ে যায় সেটাকে বলা হয় প্রধান নদীর শাখা নদী। এই যে বিভিন্ন উপনদী এবং শাখা নদী এই যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, সেই অঞ্চলকে কিন্তু টোটালি সেই অঞ্চলটাকে ধরা হয় মূল নদী অববাহিকা। এবার যদি দেখি যে আমাজন নদী অববাহিকা আমাদের পৃথিবীর নিরিখে আমাজন নদী অববাহিকা বৃহত্তম নদী অববাহিকা। আর গঙ্গা নদী আমাদের ভারতের নিরিখে গঙ্গা নদী অববাহিকা হলো বৃহত্তম নদী অববাহিকা আমাদের ভারতের মধ্যে। এবার জলবিভাজিকা। জলবিভাজিকা কি? পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী বা নদী অববাহিকা পরস্পর যে উচ্চভূমি দ্বারা পৃথক হয় তাকে জলবিভাজিকা বলে। নদী অববাহিকা এটা ধরো উচ্চভূমি, ঠিক আছে, এটা একটা উচ্চভূমি, এদিকে একটা নদী অববাহিকা আছে বা ছোটোখাটো নদী আছে, এদিকে একটা নদী, মানে পাশাপাশি দুটি নদী অববাহিকা বা নদী কোনো উচ্চ ভূমি দ্বারা বিভক্ত হয় বা পৃথক হয় তাকে জলবিভাজিকা বলা হয়। এই যে উচ্চভূমি, এটাকেই জলবিভাজিকা বলা হয়। তাহলে আমরা নদী সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু টার্মোলজি আমরা জানলাম। এবার নদীর বিভিন্ন গতিপথ সম্পর্কে জানব। কি? নদী যখন উৎস থেকে
উৎস থেকে নদী যখন মোহনায় মিলিত হয়, নদী যখন মোহনায় পতিত হয়, এই উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর বিভিন্ন গতিতে প্রবাহিত হয়। উচ্চ গতি প্রথমটা হলো উচ্চ গতি, দ্বিতীয় হলো মধ্যগতি, আর তৃতীয় হলো নিম্নগতি। প্রথম হলো উচ্চগতি, যেখানে উৎস থেকে উৎপত্তি লাভ করে পর্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত পথকেই কিন্তু উচ্চগতি বা পর্বত্য প্রবাহ বলা হয়। এই যে উচ্চগতিতে যেটা পর্বত্য প্রবাহ পর্বত অবধি প্রবাহিত হচ্ছে, এটাকে উচ্চগতি বলা হয়। এবার মধ্যগতি কি, যখন পর্বত্য অঞ্চল থেকে ছেড়ে যখন নদী সমভূমিতে মিলিত হয় এবং সমভূমিতে প্রবাহিত হয়, সেই সমভূমিতে প্রবাহকে বলা হয় নদীর মধ্যগতি। আর সমভূমি পেরিয়ে যখন নদী বদ্বীপের উপর দিয়ে নদী পথকে কিন্তু বদ্বীপ প্রবাহ বা নিম্নগতি বলা হয়। সমভূমি পেরিয়ে যখন বদ্বীপে প্রবাহিত হয়, সেটাকে বদ্বীপ প্রবাহ বা নিম্নগতি বলা হয়। এই তিনটে গতিতে নদী প্রবাহিত হয়, যে কোনো নদী। ঠিক আছে, আমাদের ভারতের গঙ্গা নদী নিয়ে রেখে দেখি, তাহলে গঙ্গা নদী কী হয়েছে, গাঙ্গেত্র হিমবাহ থেকে যখন উৎপত্তি হলো গঙ্গা নদী, সে গঙ্গোত্রী হিমবাহ থেকে যে হরিদ্বার পর্যন্ত, সেটাকে নদীর উচ্চগতি বলা হয়। এবং হরিদ্বার পর্যন্ত যখন হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত যখন গঙ্গা নদী দুটো ভাগে বিভক্ত হয়েছে, একটা হলো আমাদের পদ্মা নদী, যেটা মূল নদী হিসেবে বাংলাদেশে ঢুকে যায়, আর একটা হলো আমাদের ভাগীরথী নদী। আমরা ভাগীরথী নদীটা যদি দেখি, তাহলে সেই ভাগীরথী নদীর যে ধুলিয়ান থেকে যে হলদিয়াতে গিয়ে যেখানে আমাদের মোহনাতে মিলিত হয়েছে বঙ্গোপসাগরে, এই টোটালটাকে বলা হয় গঙ্গা নদীর নিম্নগতি। আর সমভূমিতে হরিদ্বার থেকে মুর্শিদাবাদ ধুলিয়ান পর্যন্ত সেটা হলো মধ্যগতি। ঠিক আছে, এই যে গতি তো বললাম, এবার আমাদের মূল বিষয়ে দেখো নদীর বিভিন্ন কাজ। নদী যখন উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহিত হয়, নদী প্রবাহ পথে কিন্তু 3 ধরনের কাজ করে। একটা হলো ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ। এই ক্ষয়, বহন এবং সঞ্চয়, এই যে ক্ষয় করে, এই ক্ষয়, বহন, সঞ্চয়ের কিন্তু কিছু ফ্যাক্টরস আছে। এই ফ্যাক্টরসগুলোর দ্বারা কিন্তু এর পরিমাণটা নির্ধারণ করা হয়, যে কতটা ক্ষয় করবে, কতটা বহন করবে এবং কতটা সঞ্চয় হবে। এই কটা ফ্যাক্টরের মাধ্যমে কিন্তু জানা যায়। দেখো, প্রথমে ভূমির ঢাল। ভূমির ঢাল কি, যে যদি কোনো অঞ্চলে ভূমির ঢাল বেশি হয়, অবশ্য সে অঞ্চলে ক্ষয়কাজ বেশি হবে। যদি কোনো অঞ্চলে পর্বত্য অঞ্চলে আমরা যখন উচ্চ গতিতে দেখছি, সে উচ্চ গতিতে যথেষ্ট ভূমির ঢাল বেশি, তাই এখানে নিম্ন ক্ষয় বা ক্ষয়কাজ এখানে বেশি হবে। তুলনামূলকভাবে কিন্তু সঞ্চয় কাজ এখানে হবে না এবং বহন কাজ হবে। কিন্তু ক্ষয়ের সঙ্গে, কারণ এখানে জলের গতিবেগ বেশি, তাই এখানে যে ক্ষয়ের ফলে যে ছোট ছোট বিভিন্ন শিলাখণ্ড বা বিভিন্ন বোল্ডার, বিভিন্ন ছোটো ছোটো নুড়ি কাকর বালি, এগুলো কিন্তু আমাদের জলের গতিবেগের সঙ্গে প্রবাহিত হবে। তাই ভূমির ঢাল, জলের গতিবেগ এবং জলের পরিমাণ, যতটা বেশি জল প্রবাহিত হবে কোনো নির্দিষ্ট খাত দিয়ে, তার প্রবাহটা বহন কাজ যতটা বেশি হবে এবং তার সঙ্গে সঙ্গে ক্ষয় কাজও হবে। এবং প্রবাহপথে শিলার প্রকৃতি প্রবাহপথে, দেখো যে খাত দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, সেই খাতের যে সেই শিলার যদি সেরকম হয় বা তার যদি ক্ষয় সেই শিলা যদি ক্ষয়ের উপযোগী হয়, তাহলে তাড়াতাড়ি ক্ষয় হবে। তাই সেই শিলার প্রকৃতির একটা ফ্যাক্টরের মধ্যে পড়ছে। জলবাহিত বোঝা, জলের মধ্যে যত নুড়ি কাকর বালি যত বেশি থাকবে, সেগুলো দেখো গতিবেগের সঙ্গে সেটা বোঝা হবে, বা জলে বা বিভিন্ন যে পার্টিকেলগুলো থাকবে, সেগুলো দেখো যদি তার গতি কমে যায় নিম্ন গতিতে এসে, কিন্তু সেগুলো সঞ্চয় হবে। তাই এই ফ্যাক্টরগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট, এই তিনটে কাজ করার জন্য, এই তিনটে যে কাজ, এই তিনটে কাজ এই ফ্যাক্টরগুলোর দ্বারা নিয়ন্ত্রিত হয় বা নির্ধারিত হয়। এবার যে ক্ষয় কাজ, এই ক্ষয় কাজের আবার বিভিন্ন পদ্ধতি আছে। আমরা পড়ব আস্তে আস্তে যে ক্ষয় কাজ কীভাবে আমাদের নদী উপত্যকাকে ক্ষয় করে, কোনো নদী তার খাতকে ক্ষয় করে, সেই ক্ষয় কাজের বিভিন্ন প্রক্রিয়া বা মেথড আছে। এই মেথডগুলো আমরা এবার একে একে জেনে নেব। দেখো, নদী যে ক্ষয়কাজ করে, সেই ক্ষয়কাজ কিন্তু বিভিন্ন পদ্ধতি বা মেথডে হয়। এই কটা মেথডে কিন্তু নদীর ক্ষয়কাজ হয়। প্রথমে দেখো জলপ্রবাহ ক্ষয় বা হাইড্রোলিক অ্যাকশন কি,
প্রবল বেগে যখন নদী প্রবাহিত হয় একটা নির্দিষ্ট খাতের মধ্যে দিয়ে, তখন কিন্তু নদীর জলের আঘাতে নদীর খাত বা উপত্যকা দুই পাশে ক্রমাগত আঘাতের ফলে কিন্তু ক্র্যাক ধরে বা ক্ষয় হয়। এখানে ধরো একটা ক্র্যাক ধরলো, এখানে ক্ষয় হচ্ছে, নদী খাতে ক্ষয় হচ্ছে, এগুলো কিন্তু নদীর জলের আঘাতের ফলে হয়। এটাকেই কিন্তু হাইড্রোলিক অ্যাকশন বলা হয়। আর একটা দেখো অবঘর্ষ বা কোরেশন বলা হয়। এটা অবঘর্ষ ক্ষয় কি? অবঘর্ষ ক্ষয় হলো নদী যখন তার খাতে প্রবাহিত হয় তখন প্রবাহকালে বিভিন্ন নদী প্রবাহের সঙ্গে বিভিন্ন নুড়ি কাকড় বালি বিভিন্ন শিলাখণ্ড নদীর জলের সঙ্গে প্রবাহিত হয়। এই শিলাখণ্ডগুলো কিন্তু নদীর উপত্যকা বা উভয় পার্শ্বে কিন্তু ক্ষয়কাজ করে। এই শিলাবর্ষের আঘাতে নদী উপত্যকা ক্ষয় হয়ে এবং মসৃণ হয় এবং গভীরতা আরও বৃদ্ধি পায় নদী খাতের। এটাকে বলা হয় অবঘর্ষ ক্ষয়। আর ঘর্ষণ ক্ষয় হলো নদীর জলের সঙ্গে যখন ভিন্ন শিলাখণ্ড নদীর জলের সঙ্গে প্রবাহিত হয়, তখন কিন্তু সেই দুটো শিলাখণ্ডের মধ্যে যখন ঘর্ষণ হয়, তখন সেই মোটা মোটা শিলাখণ্ডগুলো আস্তে আস্তে সূক্ষ্ম শিলাখণ্ডে পরিণত হয় এবং জলের সঙ্গে আবার প্রবাহিত হয়। এটাকেই বলা হয় ঘর্ষণ ক্ষয়। আর দ্রবণ ক্ষয় হলো জলের সাথে কিন্তু দ্রবীভূত অম্লের প্রভাবে কিন্তু লবণ, ক্যালসিয়াম কার্বনেট বা ডোলোমাইট সমৃদ্ধ শিলাস্তরে রাসায়নিকভাবে বিয়োজিত হয়। ঠিক আছে, এই রাসায়নিক বিয়োজনের ফলে কিন্তু দ্রবণ ক্ষয় হয়। আর একটা হচ্ছে বুদবুদ ক্ষয় বা ক্যাভিটেশন কি? যে জলের যে নদীর যে জলস্রোত, সেই জলস্রোতের সাথে দেখবে অসংখ্য বুদবুদ সৃষ্টি হয়, তাই না? মানে যখন জল প্রবাহিত হয় অসংখ্য বুদবুদ এরকম ক্যাভিটেশন থাকে। এবং এই নদীর জলের সঙ্গে যে বুদবুদ, সেই বুদবুদগুলো কিন্তু 18 কিলোগ্রাম ওজনের হাতুড়ির সমান আঘাত করতে সক্ষম হয় নদীর খাতকে। এই যে বুদবুদের চাপে যে নদীগর্ভের শিলাস্তর যে ক্ষয়প্রাপ্ত হয়, এই ক্ষয়প্রাপ্তকে বলা হয় বুদবুদ ক্ষয় বা ক্যাভিটেশন। নদীর ক্ষয়কাজের যে বিভিন্ন প্রক্রিয়া মেথড জানলাম, এইভাবে কিন্তু যদি দেখি নদীর বহন কাজেরও বিভিন্ন মেথড আছে। কী মেথডে নদী বহন করে সেই মেথডগুলো এবার আমরা জানবো। দেখো, নদী যে বহন করে সেই বহনের আবার বিভিন্ন পদ্ধতি বা মেথড আছে। এই পদ্ধতি বা মেথডগুলোকে দেখবো একে একে। প্রথমে দেখো আকর্ষণ প্রক্রিয়া বা ট্র্যাকশন। আকর্ষণ মানে কি? আমরা জানি আকর্ষণ মানে কোনো জিনিস আকর্ষিত হয় বা আকর্ষণের ফলে এগিয়ে যাওয়া, তাই না? দেখো, এটা যদি নদীর খাত হয়, এই দিক দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, তাহলে নদীর যে পার্টিকেল আছে বা নদীর যে বয়ে নিয়ে আসে যেগুলো শিলাখণ্ডগুলোকে কীভাবে হয়? নদীর জলস্রোতের সঙ্গে আকর্ষণের ফলে সেগুলো সামনের দিকে এগিয়ে যাবে বা বহন হবে। একেই বলে আকর্ষণ প্রক্রিয়া। এটা কিন্তু নদীর স্রোতের টানি হবে, তাই এটাকে আকর্ষণ প্রক্রিয়া বা ট্র্যাকশন বলা হয়। তারপর দেখো ভাসমান প্রক্রিয়া বা সাসপেনশন। ভাসমান বা সাসপেনশন মানেই জানবো যে আমরা এখানে কিন্তু সূক্ষ্ম পার্টিকেলগুলো দেখব, যেগুলো শিলাখণ্ডের একদম সূক্ষ্ম অংশ, সেগুলো কিন্তু নদীর জলের সাথে ভেসে থাকে এবং সেগুলো নদীর জলপ্রবাহের সঙ্গে ভেসে ভেসে প্রবাহিত হয়। নদীর জল যখন প্রবাহিত হয়, সূক্ষ্ম যে পার্টিকেল আছে বা সাসপেনশন আছে, সেগুলো নদীর জলপ্রবাহের সঙ্গে বহন করে নিয়ে যায়, তাই এগুলোকে ভাসমান প্রক্রিয়া বলে, কারণ জলের সঙ্গে ভেসে থাকে তাই। লম্ফদান প্রক্রিয়াটা কি? লম্ফদান প্রক্রিয়া যদি আমরা দেখি, তাহলে কিন্তু নদীগর্ভের যে বড় শিলাখণ্ড, লম্ফদান যেমন সাসপেনশনগুলো সূক্ষ্ম শিলাখণ্ডের ক্ষেত্রে হচ্ছে, কিন্তু লম্ফদান প্রক্রিয়া যখন নদীগর্ভে যখন শিলাখণ্ড প্রবাহিত হচ্ছে, নদীগর্ভে যখন নদীর জলের সঙ্গে বিভিন্ন শিলাখণ্ড প্রবাহিত হচ্ছে, সেই প্রবাহটা কিভাবে হচ্ছে? যখন নদী খাতের অসমান নদীখাত বা ঢালু উঁচু নিচু নদীখাতের ফলে সেটা লাফিয়ে প্রবাহিত হচ্ছে, সেটাকেই বলা হয় লম্ফদান প্রক্রিয়া। লাফিয়ে প্রবাহিত হচ্ছে, তার জন্য একে লম্ফদান প্রক্রিয়া বলা হয় বা সলভেশন বলা হয়। আর দ্রবণ প্রক্রিয়া তো আমরা ক্ষয়কাজের ক্ষেত্রে দেখলাম যে জলের সঙ্গে বিভিন্ন দ্রবীভূত অম্লের প্রভাবে যখন কার্বনেট জাতীয় শিলাস্তরে, মানে বিভিন্ন চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট জাতীয় বিভিন্ন শিলাস্তরে, যেহেতু চুনাপাথর জাতীয় বা ক্যালসিয়াম কার্বনেট জাতীয় শিলাস্তরে বেশি দ্রবণ হয়, সেই জাতীয় শিলাস্তরে দ্রবীভূত অবস্থায় প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকেই দ্রবণ বলা হয়ে থাকে। তাহলে আমরা কিন্তু ক্ষয়কাজ এবং বহন কাজের বিভিন্ন পদ্ধতি বা মেথড জানলাম যে কীভাবে তারা বহন করে বা ক্ষয় কাজ করে নদী। এবার সঞ্চয় কাজের ক্ষেত্রে কিন্তু
ফ্যাক্টরস তো সেম আছে, যেমন ভূমির ঢাল, যদি ভূমির ঢাল কম হয় তাহলে কিন্তু সঞ্চয় বেশি হবে, জলের গতিবেগ কম থাকবে, জলের পরিমাণ কম থাকবে, জলের উপস্থিতি বোঝার পরিমাণ বা আকৃতির ওপরও মানে সঞ্চয় কাজ নিয়ন্ত্রিত হয়। এবার নদীর সঞ্চয় কাজে কিন্তু সেরকম মেথড বা পদ্ধতি নেই, কারণ সঞ্চয় হয়ে যায় কিন্তু সেটা কোনো পদ্ধতি মেনটেন করা হয় না। তাহলে আজকে আমি নদীর বিভিন্ন কাজ সম্পর্কে বললাম, যেমন ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ, এবং তাদের বিভিন্ন প্রক্রিয়া বা বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম। এরপর কিন্তু আমি নদীর বিভিন্ন যে ভূমিরূপ, নদীর দ্বারা উচ্চগতিতে, মধ্যগতিতে বা নিম্নগতিতে সৃষ্ট যে বিভিন্ন রকম ভূমিরূপ, সেই ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করব। এর পরবর্তী ক্লাস তোমরা যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং তোমরা সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও যাতে মাধ্যমিকে জিওগ্রাফির ওপর ভালো স্কোর করতে পারো। আর আমি আমার এই চ্যানেলে বিভিন্ন রকম সাজেশন দেওয়ার চেষ্টা করব জিওগ্রাফি রিলেটেড। তোমরা ভালো থাকো, টাটা।